দেড় বছরের দায়িত্ব পালনের পর নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে অন্তর্বর্তী সরকার। বিচার সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যাত্রা করা এই সরকার এই সময়ের মধ্যে কুড়িয়েছে প্রশংসা, তেমনি আবার পড়েছে নানা সমালোচনার মুখেও। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দেড় বছরে কতটা সফল আর কতটা ব্যর্থ অন্তর্বর্তী সরকার? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 2024 সালের ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটলে নতুন এক বাস্তবতায় প্রবেশ করে বাংলাদেশ। আওয়ামী লীগের দেড় যুগের শাসন ব্যবস্থার পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানের পর নতুন সরকারের সামনে প্রধান তিনটি লক্ষ্য নির্ধারিত হয়: সংবিধান সহ রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার, দীর্ঘ 17 বছরে গুম, হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থান দমনে সংঘটিত সহিংসতার বিচার এবং একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন। গণঅভ্যুত্থানের সময় দেয়ালে দেয়ালে তরুণদের আঁকা নতুন বাংলাদেশের স্বপ্নকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার জুলাই সনদ প্রণয়ন এবং 11টি সংস্কার কমিশন গঠন করে। এসব কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রায় 130টি নতুন আইন ও সংশোধনী আনা হয় এবং প্রায় 600 নির্বাহী আদেশ জারি করা হয়, যার বড় অংশ বাস্তবায়িত হয়েছে বলে বিদায়ী ভাষণে দাবি করেন প্রধান উপদেষ্টা। সরকারের ভাষ্য অনুযায়ী রাষ্ট্র কাঠামোকে আরও জবাবদিহিমূলক ও আধুনিক করাই ছিল এসব পদক্ষেপের মূল লক্ষ্য। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে বিচার বিভাগকে প্রশাসনিক প্রভাবমুক্ত করতে আলাদা সচিবালয় গঠন, বিচারক নিয়োগে স্বচ্ছ কাঠামো তৈরি এবং দেওয়ানি ও ফৌজদারি আইনে সংশোধন উল্লেখযোগ্য। সংশ্লিষ্টরা মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব কাটিয়ে বিচার ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা দেওয়ার একটি প্রয়াস ছিল এটি। অন্যদিকে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের হওয়া বিভিন্ন মামলার বিচার প্রক্রিয়াও ছিল অন্তর্বর্তী প্রশাসনের আলোচিত কর্মসূচি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে ঘোষিত রায়কে কেউ কেউ সরকারের বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার সমালোচকরা বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্লেষকরা বলছেন, এই সময়কাল ছিল প্রত্যাশা ও বাস্তবতার এক জটিল মিশ্রণ। গণঅভ্যুত্থানের পর মানুষের প্রধান প্রত্যাশা ছিল বিচার ও জবাবদিহি নিশ্চিত করা। সরকার সে প্রক্রিয়া শুরু করতে পেরেছে, তবে তা নিয়ে বিতর্কও কম নয়। অর্থনৈতিক খাতে অন্তর্বর্তী সরকার কিছু ইতিবাচক সূচক তুলে ধরেছে। আমানত সংকটে থাকা ব্যাংক খাতকে 1.5 বছরে পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার এবং সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে ছিল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিয়েছিল, তখন শেখ হাসিনার সরকার দেশে রিজার্ভ রেখে গিয়েছিল $15 বিলিয়ন নিচে। সেই রিজার্ভ ডক্টর ইউনূসের সরকার মাত্র 1.5 বছরে বাড়িয়ে $34 বিলিয়ন পৌঁছাতে সক্ষম হয়েছেন। যদিও অর্থনীতিবিদদের একাংশ বলছেন, সামষ্টিক সূচকে উন্নতি দেখা গেলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সরকার প্রত্যাশিত সাফল্য পায়নি, বরং দারিদ্র্যের চাপ বেড়েছে বলে নানা বিশ্লেষণে উঠে এসেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে উন্নয়ন কর্মকাণ্ডে 7 বছরের মধ্যে সবচেয়ে কম অর্থ ব্যয় করা হলেও ঋণের লাগাম ধরে রাখা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের 14 মাসে দেশের ঋণের পরিমাণ বেড়েছে 2,60,257 কোটি টাকা। এই সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। মানবাধিকার সংগঠনগুলো মব সহিংসতা ও বিচ্ছিন্ন অপরাধ বৃদ্ধির ঘটনায় উদ্বেগ জানায়। বিশেষ করে আলোচিত হত্যাকাণ্ডগুলোর তদন্ত ও বিচার প্রক্রিয়ার ধীর গতিকে কেন্দ্র করে সরকারের সমালোচনা বাড়ে। বিশেষ করে শেষ সময়ে হাদি হত্যা এবং অপরাধীকে ধরতে না পারায় সমালোচনা কুড়িয়েছে ডক্টর ইউনূস প্রশাসন। আরিফ হাসান, এটিএন নিউজ।